নজর রাখতে হচ্ছে খিদিরপুর বাজারের দিকে, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রাত 1টার কিছু পরে। 2টো নাগাদ প্রায় আগুন লাগে বলে জানা যাচ্ছে। 5 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর 20টি ইঞ্জিনের চেষ্টায় আপাতত আগুন নিয়ন্ত্রণে রয়েছে, তবে বেশ কিছু জায়গায় পকেট ফায়ার এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। ঘিঞ্জি এলাকায় হু হু করে আগুন ছড়িয়ে পড়ে, অল্প কিছুক্ষণের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় একের পর এক দোকান। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে মুহূর্তে আগুন লেগেছিল অর্থাৎ রাত্রিবেলা, বিধ্বংসী সেই আগুনের ছবি আপনারা দেখুন। আর এরপর 5 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর এখনো দমকল কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে পকেট ফায়ারগুলো রয়েছে সেগুলো যাতে বন্ধ করা যায়। সেই ছবি যেরকম আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে চারিদিকে ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হয়, দমকল কর্মীদের কিছুটা বেগ পেতে হয় আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে, এবং দমকল কর্মীদের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিচ্ছেন সেখানকার যারা ব্যবসায়ীরা। বলছেন যে দেরিতে তারা এসেছেন, খবর পাওয়ার পর দেরিতে এসেছেন। এবং যে ছবি আমরা দেখাচ্ছি যে দমকল কর্মীরা এখনো সে আগুন, যে পকেট ফায়ার, সেগুলো নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঠিক কি অবস্থা এখন এই মুহূর্তের একেবারে আপডেট সরাসরি গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কি অবস্থা? দমকল মন্ত্রী সুজিত বসু তিনিও ঘটনাস্থলে গিয়েছিলেন। সুজিত বসুকে ঘিরে এখানে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তার কারণ, যখন প্রথমে আগুন লেগেছিল তখন বাজে হচ্ছে রাত 1:45 এবং তারপর ঘড়ির কাঁটায় এখন সকাল 8টা। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, আগে সেই জায়গায় ছবিটা দেখাই। সমস্ত টিনের চাল বেঁকে গেছে, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল। আমার ঠিক পাশে ছিল, এটা বেসিক্যালি 2টো দোকান। আমি এখন যে দোকানে দাঁড়িয়েছিলাম এতক্ষণ সেটা একটা দোকান, আর এই যে পা রাখলাম সেটা আরেকটা দোকান। মাঝের যে পাঁচিল, এই পাঁচিলটাই পুরো আগুনের তাপের তীব্রতায় একদম হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। যে কোনো মুহূর্তে এখনো পর্যন্ত ওপর থেকে টিনের শেড ভেঙে পড়ার আশঙ্কা থাকছে। চারদিকে এখনো পর্যন্ত পকেট ফায়ার জ্বলছে। যেমন আমার ডান দিকে পকেট ফায়ার জ্বলছে, আমার বাঁ দিকে পকেট ফায়ার জ্বলছে, আমার পেছনে অন্তত 3 জায়গায় পকেট ফায়ার জ্বলছে। ঠিক এই জায়গা থেকে যে আগুনটা লেগেছে, সে আগুনটা ঠিক কতটা ভয়াবহ সেটা আর নতুন করে মুখে বলার অপেক্ষা রাখে না। এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যে বাজার, এর যতগুলো প্রবেশপথ রয়েছে, যেমন খিদিরপুরের যে ব্রিজ রয়েছে, পুরনো লোহার ব্রিজ, সেই ব্রিজের পাশাপাশি যে উড়াল পুল, যেখান থেকে দমকল কর্মীরা এখনও ফায়ার ফাইটিং চালিয়ে যাচ্ছেন, সেখানে উপরের থেকে যতটা সম্ভব জল দেওয়া গেছে এবং সেটা দেওয়া গেছে সহজে। কিন্তু বাজারের কাছাকাছি, বিশেষ করে এত পুরনো বাজার, প্রায় 150 থেকে 200 বছরের পুরনো বাজার, একদম খিদিরপুরে রাস্তা ডায়মন্ড হারবার রোড, সেখান থেকে সেন্ট থমাসের চার্চ পর্যন্ত বিস্তৃত প্রায় 1300 দোকান। এর মধ্যে 600 দোকানের আর কোনো কিছু অবশিষ্ট নেই, একেবারে জ্বলে পুড়ে শেষ। এই অবস্থায় দাঁড়িয়ে দমকলের যতগুলো গাড়ি আসার উচিত ছিল, যত তাড়াতাড়ি প্রোঅ্যাক্টিভলি দমকলের কাজ করার কথা ছিল, ততটা তাড়াতাড়ি দমকল কাজ করেনি বলে বাসিন্দা এবং ব্যবসায়ীদের একটা বড় অংশের অভিযোগ। যদিও দমকল মন্ত্রী সুজিত বসু এই অভিযোগ খণ্ডন করেছেন। তিনি বলছেন যে দমকলকে আসতে সময় দিতে হয় এবং দমকলকে এখানে যে ঢুকে কাজ করা, তার জন্য যে প্রশস্ত রাস্তা, দমকলের গাড়িগুলো যে পরিমাণ চওড়া, একটা ফুল লোডেড দমকলের গাড়ি, সেই গাড়িগুলোকে আসার ক্ষেত্রে পর্যাপ্ত রাস্তার যদি ব্যবস্থা না থাকে, তাহলে দমকলকে বিকল্প যে পথে বা যে পন্থায় কাজ করতে হয়, সেটা হচ্ছে বড় বড় গাড়িগুলোকে মূল রাস্তায় রাখতে হয়। অপেক্ষাকৃত ছোট গাড়ি, সেগুলোর মধ্যে হোস পাইপে লুপ লাইন তৈরি করতে হয় এবং সেই গাড়িগুলোকে একদম এই যে ফায়ার ফ্রন্ট, সেখানে সামনে রেখে সেখান থেকে ফায়ার ফাইট করতে হয়। এই প্রক্রিয়াটা, এটা সময় সাপেক্ষ বলেই দেরি হয়েছে। দেরি যে হয়েছে একথা তিনি পুরোপুরি অস্বীকার করেননি, কিন্তু দেরির পেছনে তিনি যুক্তি দিয়েছেন, কারণ দিয়েছেন। কিন্তু এই মুহূর্তে বাজারের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এই বাজারের কোনো ব্যবসায়ীর কোনো কিছু আর অবশিষ্ট নেই। এমনকি যে সমস্ত দোকান অক্ষত রয়েছে, এখানেও দমকল যেহেতু একটানা প্রায় 6 ঘন্টা ফায়ার ফাইটিং করেছে প্রচুর জলে, সেই দোকানেরও সমস্ত সামগ্রী, সমস্ত রসদ, এগুলো একেবারে নষ্ট হয়ে গেছে। অর্থাৎ একদিকে পুড়ে নষ্ট হয়েছে, একদিকে ভিজে নষ্ট হয়েছে, এবং একদিকে দমকল কর্মীরা তারা তাদের যাতায়াতের রাস্তা তৈরির জন্য কিছু দোকান সেগুলো ভেঙেছেন। অর্থাৎ সব মিলিয়ে এই বাজারের যে চূড়ান্ত অপরিসীম ক্ষতি, এই ক্ষতিপূরণ কিন্তু খুব সহজ নয়। এবং এই মুহূর্তে গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আবারও দেখাবো, যে চতুর্দিকে শুধুমাত্র তাণ্ডব চালিয়েছে আগুন। এখনো পর্যন্ত আগুন নানাভাবে নানা দিকে ফায়ার পকেট আকারে রয়েছে। তবে এটা ঠিক যে বিধ্বংসী আগুনের ছবি একদম সকালে দেখা গিয়েছিল এবং রাত 1:30 থেকে 1:45-র মধ্যে আগুন যতটা বিধ্বংসী চেহারা নিয়েছিল, সেই অনুপাতে মোটের ওপর এখন আগুনের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রিত। অয়ন, তুমি আমাদের
আমাদের সঙ্গে থাকো। ভয়াবহতা আগুনের কতটা ছিল, তীব্রতা কতটা ছিল, সেটা যে ছবি অয়ন একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমাদের সামনে তুলে ধরছেন আমরা দেখতে পাচ্ছি। 600-র বেশি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে, এমনটাই স্থানীয়রা দাবি করছেন। এবং তার মধ্যে দাহ্য পদার্থও ছিল, যেটা জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত। যে ছবি আমরা দেখতে পাচ্ছি ভয়াবহতা, সেই ছবি দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন আরো অনেকটা ছড়িয়ে পড়ে। ঘিঞ্জি এলাকা পুড়ে ছাই হয়ে গিয়েছে। 600-র বেশি দোকান, বাজারের মধ্যে তেলের গুদাম ছিল, সেখানেও আগুন লেগে যায়, আরো ছড়িয়ে পড়ে সেই আগুন এবং পুরো ছাই হয়ে গিয়েছে 600-র বেশি দোকান। প্রায় 1300 দোকান রয়েছে, তার মধ্যে এই অবস্থা যে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যে বাজার এলাকার ছবি অয়ন একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমাদের সামনে তুলে ধরছেন। এবং তার মধ্যে এখনো পকেট ফায়ার, যেগুলো নিয়ন্ত্রণে আনার চেষ্টা দমকল কর্মীরা চালিয়ে যাচ্ছেন। 6 ঘন্টা পেরিয়ে গেছে, দমকলের 20টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়, দমকলের 20টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যায় এবং এখন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কিন্তু তারপরেও বেশ কিছু জায়গায়, বেশ কিছু দোকানে এখনো পর্যন্ত পকেট ফায়ার রয়েছে এবং ব্যবসায়ীরা তারা কার্যত দিশেহারা, সব হারিয়ে তারা কার্যত দিশেহারা। 600-র বেশি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে। কি করবেন তারা ভেবে উঠতে পারছেন না। তার মধ্যে এই দমকল কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন যে তারা, যে দমকল খবর পাওয়ার পরেও দেরিতে এসেছে। দমকল মন্ত্রী সুজিত বসু তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন, তিনি কি বলেছেন আপনাদের শোনায়। মুহূর্তে যেটা রাত 2টোর সময় আগুনের খবর আমাদের কাছে আসে, আমাদের 20টা গাড়ি ইনভলভ এখানে হয়েছে। এখানে মেয়র ফিরহাদ হাকিম নিজেই এসেছিল, ও আমাকে ভোরবেলা 3টের সময় ফোনও করে, আমি কন্ট্রোল থেকেও খবর পাই। এখানে আমার কাউন্সিলরও এখানে আছেন। তা ব্যাপারটা হচ্ছে একটা ব্যাপক অংশ জুড়ে আগুনটা হয়েছে, আর খুবই গিঞ্জি জায়গা, যে কাজ করবার মতো সুযোগ সেটাও খুব কম। আগুন আর বাড়বে না, কিন্তু প্রচুর জায়গায় পকেট ফায়ার আছে আমাদের। শহরে গাড়ি আসতে গেলেও তো সময় জায়গা লাগবে, তো আমাদের তো ওয়ার্ডগঞ্জ থেকে গাড়ি এসছে, আর আমাদের লোকেদের জীবন বিপন্ন করে কাজ করে। যে দোকানও প্রচুর আছে, যাদের ঠিকভাবে দোকান করাটাও ঠিক, তারাও ঠিক মতো অনেক সময় করেন। আমি কারোর দোষ দিচ্ছি না। অয়নের কাছে আবারও যাবো। অয়ন, দমকল কর্মীরা লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, পকেট ফায়ার যা রয়েছে সেগুলো নিয়ন্ত্রণে আনার এই মুহূর্তে চেষ্টা চলছে। অয়ন, তারপরেও একটু জানতে চাইবো যে কোনোভাবে কিছুকে অনুমান করা সম্ভব হচ্ছে যে কিভাবে এই বিধ্বংসী আগুন লাগলো? আজ থেকে আনুমানিক 150 বছর আগে সেন্ট থমাস স্কুলের মাঠের ঠিক পাশে, অর্থাৎ চার্চের লাগোয়া জমিতে সবথেকে পুরনো খিদিরপুর বাজার, কলকাতা শহরের অন্যতম পুরনো একটি বাজার, সেটা গড়ে ওঠে। সেই বাজারের পরিধি সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। এই মুহূর্তে খিদিরপুর বাজার, সেটা একেবারে বিদ্যাসাগর সেতুর যে হেস্টিংস অ্যাপ্রোচ, সেখানে যে আদিগঙ্গা রয়েছে, সে আদিগঙ্গার ধার থেকে শুরু করে একদম ডায়মন্ড হারবার রোডে সেন্ট থমাস স্কুল এখন যেখানে, সেই স্কুলের বাউন্ডারি ওয়াল পর্যন্ত বিস্তৃত। এই অবস্থায় এই বিশাল 1300-1350 দোকান, এই দোকানগুলোর মধ্যে প্রথমে পুরনো অংশ যেটা, সেখানে আগুন লাগে। আগুন লাগার কারণ এখনো পর্যন্ত পরিষ্কার নয়। ফরেনসিক পরীক্ষার পরেই বোঝা যাবে যে প্রথম কোথায় আগুন লেগেছে এবং ঠিক কী কারণে আগুন লেগেছে। তবে আগুন লাগার পরে কিন্তু খুব বেশি সময় আর এখানকার বিক্রেতারা পাননি। প্রথম কথা, গভীর রাত, কার্যত শেষ রাত। দোকানদাররা যদি সেই সময় প্রাথমিকভাবে আগুনটাকে দেখতে পেতেন, তাহলে অনেক তাড়াতাড়ি তারা হয়তো নিজেরাই সেখানে কোনোভাবে জলের ব্যবস্থা করে আগুন নেবানোর একটা প্রাথমিক চেষ্টা করতে পারতেন। কিন্তু এখানে যেটা হয়েছে, বাজারে যখন আগুন লেগেছে তখন বাজার একেবারে শুনশান। এই অবস্থায় আগুন ক্রমশ ভয়ঙ্কর চেহারা নিয়েছে। একটার পর একটা দোকানকে নিজের গ্রাসে নিতে নিতে শেষ পর্যন্ত 650 থেকে 700 দোকান, এই দোকানগুলো পরপর ভস্মীভূত হয়ে গেছে। দমকলের ইঞ্জিন প্রথমে এসছে 2টো, তারপর আরও 2টো, কিন্তু তারপরে পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে ক্রমশ দমকলের ইঞ্জিন বাড়ানো হয়েছে। শেষ পর্যন্ত দমকলের 20টা ইঞ্জিন ঘটনাস্থলে এসছে। কিন্তু যেমনটা আমরা বলছিলাম, যেমনটা দমকল মন্ত্রীও বলছিলেন, যে এই জায়গাটা এমনইভাবে লোকেটেড, এটা এমনই পজিশন যে এখানে কিন্তু যেখানে যেখানে আগুন লেগেছে গোটাটাই প্রায় আগুন ছড়িয়ে পড়েছে। সমস্ত দিকে যাওয়া দমকলের গাড়ির পক্ষে সম্ভবপর হয়নি। ঠিক এই জায়গা থেকে দমকল একটার পর একটা গাড়ির সঙ্গে হোস পাইপ দিয়ে লুপ লাইন তৈরি করেছে। যে গাড়িতে বেশি জল, সেই গাড়ি অপেক্ষাকৃত হালকা এবং ছোট যে গাড়িগুলো গলির বেশি কাছাকাছি যেতে পেরেছে, সেই গাড়িগুলোতে জল পৌঁছে দিয়েছে। এবং তারপর সেইভাবে কিন্তু প্রায় 6 ঘন্টা ধরে এখানে ফায়ার ফাইটিং হয়েছে। ফায়ার ফাইটিংয়ের পরে এই মুহূর্তে মোটের ওপর আগুন নিয়ন্ত্রণে। যেমনটা দমকল মন্ত্রীও বলছেন, যে এই যে পকেট ফায়ারগুলো আমার চারদিকে জ্বলছে, আমি ঠিক তার মধ্যিখানটায় আছি। এই যে পকেট ফায়ারগুলো, দেখো এই যে পকেট ফায়ার, এটা কিন্তু এমনভাবে এখানে ডায়াগোনালি পজিশন যে এখান থেকে কিন্তু এই আগুনটার আর খুব বেশি আমার দিকে ছড়িয়ে আসার আশঙ্কা থাকছে না।
তা সত্ত্বেও একথা বলা যেতেই পারে যে দমকলের কাজে বিস্তর গাফিলতি দেরির অভিযোগ এখানকার স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরা তুলছেন, এবং দমকলের তরফ থেকে, দমকল মন্ত্রীর তরফ থেকে এই সমস্ত অভিযোগ খণ্ডন করা হয়েছে। নজর রাখো পরিস্থিতির দিকে। দমকলের কোরেটি ইঞ্জিন লাগাতার প্রায় 6 ঘন্টা সেই বিধ্বংসী আগুন নেভানোর কাজ করছে। এখনো পর্যন্ত দমকল কর্মীরা রয়েছেন, কারণ আগুন পুরোপুরি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও বেশ কিছু জায়গায়, যে ছবি আপনারা দেখতে পাচ্ছিলেন একেবারে গ্রাউন্ড জিরো থেকে, বেশ কিছু দোকানে, বেশ কিছু জায়গায় এখনো পকেট ফায়ার রয়েছে, সেগুলো নেভানোর চেষ্টা দমকল কর্মীরা চালিয়ে যাচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।